অ্যামাজন রেইন ফরেস্ট, যেই জঙ্গলের মাঝে লুকিয়ে আছে হাজার হাজার রহস্য। তবে কল্পনা করো তো, সেই পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজনের ভেতরেই আছে একটা সোনায় মোড়ানো শহর। যেই শহর এতটাই সুন্দর যেখানে গেলে কেউ আর ফিরে আসতে চায় না। কল্পনা করতে বললাম না, আসলে এটা একটা বাস্তব ঘটনা। কর্নেল পার্সি ফসেট সেই সোনার শহরের উদ্দেশ্যেই বারবার তার অভিযান শুরু করেছেন, এবং শেষ পর্যন্ত যা পাওয়া গেছে তা সত্যি চমকে দেওয়ার মতো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওরভা। মুভির শুরুতেই দেখানো হয় মেজর ফসেটকে। সালটা 1905। আয়ারল্যান্ডের আর্মি ব্যারাকে আজ হরিণ শিকারের একটা প্রতিযোগিতা চলছে। ফসেটের মতোই আরো বহু আর্মি তাদের ঘোড়া সমেত তৈরি হয়ে আছে। ফসেটের স্ত্রী নিনা ছেলে জ্যাককে সাথে নিয়ে সেখানেই উপস্থিত রয়েছে তাকে উৎসাহ দেওয়ার জন্য। এরপর প্রতিযোগিতা শুরু হয়। বাকিদেরকে হারিয়ে ফসেট সেই প্রতিযোগিতায় জিতে যায়। প্রতিদ্বন্দ্বীরা সবাই ফসেটকে সাধুবাদ জানায়। নিনা আর জ্যাক খুব খুশিও হয়। ওই দিন সন্ধ্যাবেলায় ফসেট ও নিনা একটি রয়্যাল পার্টিতে নিমন্ত্রিত ছিল। আজকের মতো ফসেট তার যোগ্যতার প্রমাণ বরাবরই দিয়ে এসেছে, কিন্তু কোনো রকমের পুরস্কারের মতো সম্মান সে পায়নি। তাই সে আশা করেছিল আজ হয়তো তেমন কিছু সে পেতে চলেছে। পার্টিতে এসে নিনা এবং ফসেট বলরুমে বাকিদের মতো ডান্স করতে শুরু করে। আজকের প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ফসেটকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করতে চায়, কিন্তু তার একজন কর্মী এসে বাধা দেয়, কারণ ফসেটরা তাদের তুলনায় অনেক নিচু পদস্থ। এছাড়াও ফসেটের বাবা তার শেষ জীবনে এমন কিছু কাজ করেছিল যাদের জন্য তাদের পরিবারের নামটা খুবই খারাপ ছিল। তাই বারবার নিজের বীরত্বের প্রমাণ দিলেও ফসেট কোনোদিনই তার প্রাপ্য সম্মানটা পায় না। সেদিনও কোনো পুরস্কার বা সম্মান ছাড়াই ফিরতে হয় ফসেটকে। এভাবেই এক বছর কেটে যায়। হঠাৎই 1906 সালের মার্চ মাসে লন্ডনের জিওগ্রাফিক্যাল সোসাইটি থেকে বার্তা পেয়ে ফসেটকে ইংল্যান্ডের পথে পাড়ি দিতে হয়। সাউথ আমেরিকায় অবস্থিত বলভিয়ার ম্যাপ এখনো অসম্পূর্ণ, আর ওই অঞ্চলে এখন রবার উৎপাদনের চাহিদা এবং দাম দুটোই বৃদ্ধি পেয়েছে। তাই ব্রাজিল এবং বলভিয়ার মধ্যে খুব শীঘ্রই এই নিয়ে একটি যুদ্ধ লাগতে পারে। এই কারণেই দুই দেশের মাঝে সীমানা তৈরি করার জন্যই ফসেটকে ডাকা হয়েছে। কিন্তু সার্ভের কাজ ভেবে ফসেট প্রথমত সেই কাজে খুব একটা সন্তুষ্ট হয়নি। তবুও জিওগ্রাফিক্যাল সোসাইটির সভাপতি ফসেটকে তার কাজের গুরুত্ব, ঝুঁকি এবং সম্মান সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেয়। সবটা শুনে ফসেট সেই প্রস্তাবে রাজি হয়ে ফিরে আসে তার পরিবারের কাছে। নিনা দ্বিতীয়বার মা হতে চলেছে, আর জ্যাকও খুবই ছোট। তবুও কর্তব্যের টানে ফসেট 1 মাসের মধ্যেই তার নতুন যাত্রায় পাড়ি দেয়। এপ্রিল মাসে পানামার আটলান্টিক মহাসাগরের বুকে জাহাজের মধ্যেই ফসেটের সাথে প্রথম দেখা হয় কস্টিনের। আসলে কস্টিন এই যাত্রার কথা জানতে পেরে সে এখানে এসেছে এই যাত্রায় ফসেটের সঙ্গী হতে। পরবর্তীকালে ফসেটের এই কঠোর যাত্রার সঙ্গী হয় কস্টিন। দিন রাত জঙ্গল পাহাড় পার করার পরে জুলাই মাসে গিয়ে তারা পৌঁছায় পূর্ব বলভিয়ার সীমান্তে, যার উল্লেখ ম্যাপে ঠিক মতো করে নেই। এই ঘন জঙ্গলে কোথাও বিষাক্ত সাপ বা কোথাও মৌমাছি। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতে তারা হঠাৎই জঙ্গলের ভেতর থেকে অপেরা সঙ্গীতের ধ্বনি শুনতে পায়। আর সেই পথ অনুসরণ করেই তারা অবশেষে গিয়ে পৌঁছায় তাদের প্রথম গন্তব্যস্থল ফ্যাজেন্ডা জ্যাকোভিনায়। একজন জাপানিজ সরকারের বার্তাবাহক তাদের স্বাগত জানায়। সেখানে পৌঁছে তার কাছ থেকে ফসেট জানতে পারে তাদের সরকার এখানে টেলিগ্রাম পাঠিয়েছে, তাদের কাজ এখানেই বন্ধ করে দেওয়ার জন্য, কারণ বাকি পথ আরো দুর্বিষহ এবং ঝুঁকিপূর্ণ। কিন্তু ফসেট সেই কথা মানতে চায় না, বরং সে তার মিশনকে সম্পূর্ণ করার জন্য এগিয়ে যায়। রাস্তা চেনানোর জন্য সেখানকারই একজন রাবার ব্যবসায়ীর কাছ থেকে একজন ইন্ডিয়ান কৃতদাস, 4 জন সহকারী কর্মী এবং 2 জন আর্মি অফিসারের সহ কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফসেট সেখান থেকে আবার দ্বিতীয় যাত্রায় পাড়ি দেয়। আগামী 2 বছরের জন্য এই নদী হয়ে ওঠে তাদের ঘর। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। নদীতে আজ জাল ফেলা হচ্ছে, আর পাশেই কয়েকজন আলোচনা করছে কোনো এক এলডোরাডোর সম্পর্কে, এমন একটা শহর যা নাকি সোনা দিয়ে মোড়া। তখনই হঠাৎ জাল ফেলতে ফেলতেই লোকটি খেয়াল করে সামনেই আরেকটা নৌকা করে একজন ব্যক্তি আসছে। তাকে দেখে জার্মানি মনে হচ্ছে, কিন্তু সে আদৌ বেঁচে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না। তারা সবাই যখন ওই লোকটির দিকে মনোযোগ দিয়ে আছে, তখন আচমকা একটি তীর এসে লাগে ফসেটের একজন সঙ্গীর গায়ে।
সাথে সাথেই লোকটি জলে পড়ে যায় আর তাকে বাঁচাতে ফসেটও জলে ঝাঁপ দেয়। চতুর্দিক থেকে তীরের আক্রমণ শুরু হয়। তারা যা হোক করে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে এগিয়ে যায়, কিন্তু ফসেট ওই আঘাতপ্রাপ্ত সঙ্গীকে আর বাঁচাতে পারে না। তবুও এই সফর থেমে যায় না। ফসেট ওই ইন্ডিয়ান কৃতদাসকে জিজ্ঞেস করে, এই নদী শেষ হতে আর কতদিন বাকি আছে? তখন লোকটি পরপর বেশ অনেকগুলো কথা বলতে থাকে। সে বলতে থাকে, এখনো 2 সপ্তাহ বাকি। এখানে এক সময় বহু মানুষ বাস করত। সোনায় মোড়ানো শহর ছিল, যার হদিশ কোনো ইংরেজ এখনো পর্যন্ত পায়নি। আমি এখানে মুক্ত, কিন্তু ইংরেজদের এই জঙ্গল থেকে ফিরে যাওয়ার কোনো পথ নেই। ফসেট কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেই কৃতদাসের সমস্ত কথা শুনতে থাকে। রাতে তারা একটা পাড়ে বিশ্রাম নেয়। ফসেট মনে করে হয়তো কৃতদাস এই এতদিনের জার্নিতে পাগল হয়ে গেছে, তাই জন্যই সে এসব কথা বলছে। আর এই কারণেই সে এই ব্যাপারে আর বেশি চিন্তা না করে স্ত্রীর কাছ থেকে পাওয়া একটা চিঠি পকেট থেকে বের করে কস্টিনের হাতে দিয়ে পড়তে বলে। চিঠি পড়ে ফসেট জানতে পারে তার একটা ছেলে হয়েছে, যার নাম ব্রায়েন। সম্পূর্ণ যাত্রায় এই প্রথমবারের মতো ফসেট এই জঙ্গলে আসার সিদ্ধান্তে অনুতাপ করতে থাকে, কারণ তার ছেলের জন্ম হয়েছে। আর এই সময়ে সে তার স্ত্রীর পাশে ছিল না। পরের দিন সকালে তাদের আরো একজন সঙ্গী মারা যায়। তার মৃতদেহ জলে ফেলে দিয়েই তাদেরকে এগিয়ে যেতে হয়। এদিকে খাবারও প্রায় শেষের পথে। এই নিয়ে বাকি সঙ্গীরা ফসেটের ওপর চড়াও হয়, ফিরে যেতে বলে। তাদের এই খাবারে আর বেশি দিন চলবে না। তবে কস্টিন সেই পরিস্থিতিটা সামলে নেয়। হঠাৎই ওই ইন্ডিয়ানটা চিৎকার করতে থাকে। আসলে তারা পৌঁছে গেছে। তাদের এই সমস্ত কষ্ট সার্থক হয়েছে। যদিও গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে ওই ইন্ডিয়ানকে আর খুঁজে পাওয়া যায় না। সে আজ সত্যি মুক্ত। জঙ্গলে ঢুকতেই তারা একটা শূকর দেখতে পায়। বহুদিন ধরে না খেয়ে থাকার পর আজ তারা অবশেষে একটা খাবারের সন্ধান পায়। এখানে এসেই ফসেট বুঝতে পারে ওই ইন্ডিয়ান কৃতদাসটা মোটেও পাগল ছিল না। সে যা বলেছিল তা একেবারেই সত্য। জঙ্গলের মাটিতে সে খুঁজে পায় কিছু মাটির আসবাবপত্র। ভালো করে খেয়াল করলে দেখতে পাওয়া যায় তার মধ্যে একটা শিবলিঙ্গও দেখা যাচ্ছে। ফসেট আজ নিশ্চিত হয়ে গেছিল যে এখানে একটা সময় জনবসতি অবশ্যই ছিল। হয়তো তারা জঙ্গলের আরো ভিতরে ঢুকতে পারত, কিন্তু তখনই সামনাসামনি চলে আসে একটি কালো চিতাবাঘ। আর এই জন্যই তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরতে থাকে। দেশে ফিরে ফসেট যেন সবার চোখে হিরো হয়ে গেছে। ফসেট ও নিনাকে আজ একটা ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়, যেখানে অন্যান্য উঁচু পদস্থ ব্যক্তিদের সাথে পরিচিত অভিযাত্রীরাও উপস্থিত রয়েছেন। এখানেই ফসেটের সাথে প্রথম পরিচয় হয় একজন ব্যবসায়ীর সাথে, যার নাম মরি। সেখানে তারা আদিবাসীদের নিয়ে চিন্তাধারা এবং জঙ্গল থেকে যে মাটির জিনিসপত্র খুঁজে পাওয়া গেছে এই সব কিছু নিয়েই আলোচনা করে। এরপর আরো অনেকটা সময় কেটে যায়। 1911 সালের ফেব্রুয়ারি মাসে ফসেটের হাতে একটা ডকুমেন্ট পড়ে। ট্রিনিটি কলেজ ডাবলিন থেকে নিনা এটা খুঁজে বার করেছে। 1753 সালে একজন পর্তুগিজ সোলজার এই ডকুমেন্টটি লিখে গেছে, যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে ওই সোলজার এমন একটা শহর সম্পর্কে জানতে পেরেছে যা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। প্রাচীন মূর্তি, মানব সভ্যতার চিহ্ন সবকিছুই রয়েছে সেখানে। নিজের বক্তব্যের সপক্ষে এমন একটা কঠোর প্রমাণ পাওয়ার পর ফসেট আর এক দণ্ডও অপেক্ষা করতে চায়নি। এই জন্যই সে একটা কনফারেন্স ডাকে। এই কনফারেন্সে ফসেট সবাইকে জানায় অ্যামাজনের জঙ্গলে হারিয়ে যাওয়া সেই সভ্যতা সম্পর্কে, যে শহরটা তৈরি হয়েছে সোনা দিয়ে। সেই সময় পর্যন্ত ইতিহাসের সেই সমস্ত সভ্যতার আবিষ্কার হয়ে গেছে। আর ফসেট সেই জন্যই সেই সোনার শহরের নাম দিয়েছিল জেড, যেটা ইংরেজি বর্ণমালায় সব থেকে শেষের অক্ষর। এই কনফারেন্সে ফসেটকে নানা রকমের প্রশ্ন এবং তর্কের সম্মুখীন হতে হয় অ্যামাজনের জঙ্গলে লুকিয়ে থাকা এই শহর নিয়ে, জঙ্গলের গভীরে বসবাসকারী আদিবাসী গোষ্ঠীদেরকে নিয়ে, ভৌগোলিক ইতিহাসের বিবর্তন নিয়ে ফসেটের চিন্তাধারার ওপর। পুরো কনফারেন্স হলে সবাই যখন ব্যঙ্গ করছে, সেই সময়ই মরি বলে ওঠে সে ফসেটের কথায় একমত, আর এই ঐতিহ্যের খোঁজে সেও ফসেটের সাথে যেতে চায়। সে ফসেটকে স্পন্সরও করবে, আর তাদের এই যাত্রায় কস্টিনও সঙ্গী হওয়ার জন্য রাজি হয়ে যায়। নিনা বরাবর স্বামীর সমর্থক হয়ে এসেছে। ফসেটের অবর্তমানে সে একাই জ্যাককে বড় করেছে, এমনকি ব্রায়েনকেও জন্ম দিয়েছে। কিন্তু এবার নিনা ফসেটের সাথে যেতে চায়, সেও ওই জঙ্গলের খোঁজ করতে চায়। আর সেই তো ট্রিনিটি কলেজ থেকে এই ডকুমেন্টটা খুঁজে পেয়েছিল। কিন্তু অ্যামাজনের এই জঙ্গল যে নিনার জন্য কতটা বিপজ্জনক সে কথা সে বুঝতে পারে না। তাই অনুরোধ করার পরেও ফসেট নিনাকে সাথে নিতে রাজি হয় না।
1912 সালের মে মাস। ফসেটের দল ততক্ষণে পৌঁছে গেছে অ্যামাজনের গভীরে। ঘন জঙ্গল পার করে তারা আবার চলে যায় সেই নদীর বুকে। আর আগেরবারের মতোই একইভাবে আদিবাসীরা তাদের উপর তীরের বর্ষণ শুরু করে দেয়। কিন্তু এবারে ফসেট এটার জন্য তৈরি হয়ে এসেছিল। নৌকা থেকে একটা টেপ রেকর্ডার আনিয়ে ফসেট কুইন অফ সোলজার নামের একটি গান চালাতে বলে, আর গানের সাথে সাথে গলাও মেলাতে থাকে। হাতে থাকা একটা সাদা রুমাল হাওয়ায় তুলিয়ে মুখে আমিগো বলে ওদের দিকে এগোতে থাকে। ফসেট এগিয়ে যাচ্ছিল, তবে হঠাৎ করেই একটা তীর এসে লাগে তার হাতে থাকা ডায়েরিতে। যেন পলকের মধ্যেই মৃত্যু তার চোখের সামনে দিয়ে হাতছানি দিয়ে গেল। ফসেট যত তাদের কাছে এগিয়ে যাচ্ছিল, তাদের তীর ছোড়াও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। তারা এগিয়ে এসে ফসেটকে ঘিরে ধরে তাকে ভিতরে নিয়ে চলে যায়। বাইরে তখন তার সঙ্গীরা বুঝতে পারছে না যে কি হচ্ছে, তাই বন্দুক তাক করে অপেক্ষা করা ছাড়া তারা আর কিছুই করতে পারে না। হঠাৎই দেখে কয়েকজন আদিবাসী বাইরে বেরিয়ে আসছে। তারা তো গুলি চালানোর জন্য একেবারেই তৈরি, কিন্তু তখনই তাদের পেছনে আসে ফসেট আর তাদেরকেও ভেতরের দিকে নিয়ে যায়। তাদের অঞ্চলে ঢুকে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা মোটেও কাম্য ছিল না। দৃশ্যটা এমনই ভয়ঙ্কর ছিল যে মরি সেটা দেখে আটকে উঠেছিল। এই আদিবাসীরা ছিল মাংসাশী আদিবাসী গোষ্ঠী, তবে কোনো পশু পাখি নয়। তারা ছিল